হ্যালো বন্ধুরা, আমি মিষ্টি। প্রতিদিন নতুন নতুন ম্যাজিক্যাল ও মাফিয়া টাইপ গল্প পেতে আমাদের প্রেমের ঘুরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। ধন্যবাদ। প্রিন্সিপাল যেই ছাত্রদেরকে কাছে যেতে নিষেধ করবে তার আগেই বলতে যাবে নিঝা। সাইফ ও ইয়ানা সেইখানে গিয়ে লোকটির কাছে যেতে লাগলো। তারপর সাইফ লোকটির হাত ধরতে গেলে সাইফ নিচের দিকে পড়ে যেতে লাগলো। হিয়ানা তাড়াতাড়ি সাইফের হাতটি ধরে ফেলে, কিন্তু হিয়ানাও পড়ে যাওয়ার উপক্রম, তাই নিঝা তাড়াতাড়ি সাইফ এর হাতটি ধরে ফেলে। এবার সাইফ সাহসের সাথে লোকটির হাত ধরে উপরের দিকে জোরে টান দিতেই লোকটি লাভা নদী থেকে বাইর হয়ে নদীর কিনারায় চলে আসে এবং তার শরীরের সম্পূর্ণ লাভাগুলো আবার নদীতে চলে যায়। এখন এই মৃত লোকটা শুধু তার শরীরটা আছে, কিন্তু তার শরীরে কোনো পোশাক নেই, তাই প্রিন্সিপাল তার ম্যাজিক ব্যবহার করে লোকটিকে একটি পোশাক বানিয়ে পরিয়ে দিল। অপরদিকে সাইফ যখন উপরের দিকে উঠে যাবে তখনই তার হাত ইয়ানা হাত থেকে ছুটে গেল, তাই সে অনেকটা পড়ে যেতে নিলেই এবার নিঝা সাইফের হাত ধরে উপরের দিকে টেনে তুলতে লাগলো, কিন্তু তখনই ঘটে আরেক ঝামেলা। নিঝার হাত সাইফের হাতের ভিতরে ঢুকে যেতে লাগলো। সে তাড়াতাড়ি সাইফকে তুলে একটা ঝাড়ি দিয়ে হাত ছড়িয়ে নিল এবং ওই লোকটির কাছে চলে গেল। প্রিন্সিপাল স্যার লোকটি কে? জানি না, হয়তো তিনি খুব খারাপ লোক ছিলেন, তাই তো ওনার শরীর অঙ্গ প্রত্যঙ্গ সব কালো হয়ে গেছে, এমনকি তার মুখটা আগুনে জ্বলছে গেছে। এক কাজ করতে পারি, চলো একাকি আমার এটার একটা মমি বানিয়ে আমাদের ভার্সিটি একটা ঐতিহ্য হিসেবে রাখতে পারি। জি স্যার, এটা তো অনেক ভালো ভালো খবর। তারপর প্রিন্সিপালের দ্বারা গ্র্যাভিটির পাওয়ার ব্যবহার করে লোকটিকে হাওয়ার উপর ভাসিয়ে নিয়ে যেতে লাগলো। পিছনে সকল ছাত্রছাত্রীরা তার অনুসরণ করতে লাগলো, কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো যে লাশটি নিজে নিজে হাওয়ার উপর ভেসে ভেসে ভার্সিটির দিকে যেতে লাগলো। এদিকে প্রিন্সিপাল অনেকটা অবাক হয়ে গেছে, তাও কিছু না বলে তার লাশটিকে অনুসরণ করে যেতে লাগলো। অনেকক্ষণ পর তারা প্রায় ভার্সিটির মূল গেটের প্রান্তে চলে আসলো, কিন্তু লাশটি ভার্সিটির গেট পর্যন্ত গিয়ে থেমে গেল এবং ভার্সিটি সম্পূর্ণটাই কাঁপতে লাগলো। মনে হচ্ছে যেন ভার্সিটির লাশটির গায়ে এসে ঢলে পড়বে। এদিকে ভার্সিটির অবস্থা বেগতিক দেখে এই সকল ছাত্রছাত্রীদেরকে নির্দেশ দিলেন যে লাশটিকে একটু দূরে নিয়ে আটকে রাখতে। শিক্ষার্থীরা ও তাই করলেও লাশটিকে ধরে অনেক দূরে নিয়ে যেতে লাগলো, কিন্তু অবাক করার বিষয় হচ্ছে যে তারা সবাই মিলে লাশটিকে নিয়ে যেতে অনেক কষ্ট হচ্ছে। মনে হচ্ছে যেন ভার্সিটি তার একটি খুঁটি। অনেক কষ্ট করে তারা ভার্সিটি থেকে অনেকটা দূরে লাশটিকে নিয়ে গেল এবং নিচে লাশটিকে চেপে ধরলো সবাই মিলে। এবার ভার্সিটিতে অনেকটা শান্ত হয়ে গেল। প্রিন্সিপাল সেখানে গিয়ে লাশটির চারপাশে বিভিন্ন ধরনের খুঁটি গাড়তে লাগলো। চারদিক দিয়ে খুঁটিতে পরিপূর্ণ হওয়ার পরে প্রিন্সিপাল একটি ম্যাজিক পাওয়ার ব্যবহার করে চাদর বানানো, যেটার উপরে রয়েছে সূর্য আকৃতির চাপ। তারপর এই চারিদিকে খুঁটি সহ ঢেকে দিয়ে এক বিশেষ ধরনের সোতা দিয়ে চারদিক পেঁচিয়ে দিল। এবার ভার্সিটি সম্পূর্ণ ঠান্ডা। লাশটিকে শায়িত অবস্থায় রেখে তারা তাদের ভার্সিটিতে চলে যেতে লাগলো। তবে প্রিন্সিপাল লাশটির ব্যাপারে অনেকটা অবাক হয়ে আছে। এদিকে নিজার বন্ধুরা তাকে বলা শুরু করলো যে, কিরে, তোর সাথে তো ওই ছেলেটি কালকে খারাপ ব্যবহার করেছিল, তাহলে তুই আজকে তাকে সাহায্য করেছিলি কেন? আমি জানি না রে বিষয়টা কি, কিন্তু আমার তার প্রতি অন্যরকম এক মায়ার সৃষ্টি হয়েছে। তবে আমার মনে হয় যে ওই মেয়েটা তখন বেশ একটা ভালো না, সব সময় শুধু আমার দিকে তাকিয়ে থাকে। তার ভালোবাসা রেখে আমার দিকে তাকিয়ে থাকাটা তো ভালো না। আমিও বিষয়টা বুঝতে পারছি, তবে আমার মনে হচ্ছে আমাদের কি কেউ আড়াল থেকে সবসময় ফলো করে যাচ্ছে। আমার মনে হচ্ছে তোকে সেদিন যে ধাক্কা দিয়েছিল, ফেলে দিয়েছিল, উনি আমাদের ফলো করছে। আমারও তো তেমনটাই মনে হচ্ছে, কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারতেছি না যে আমাদের পিছনে কে লাগলো, আর হঠাৎ করে আমার এই পাওয়ারটা কি করে আসলো। আমি তো একজন নিনজা, আর আমার জানা মতে নিনজাদের তেমন কোনো মিউজিক্যাল পাওয়ার থাকে না। সেটাই তো আমরা ভাবছি। আচ্ছা, তোকে একটা কথা বলার ছিল, তুই কি একটু ড্রাগন ফর্মে আসতে পারিস? না, এখনো চেষ্টা করে দেখি নাই, তবে আমার সাথে চল, একটু দেখি কিছু করতে পারি কি না। চল ভার্সিটির বাহিরে, সেখানে গিয়ে চেষ্টা করে দেখব আমি ফর্মে আসতে পারি কি না। চল তাহলে। তারপর তারা একটি খোলা জায়গায় গেল। সেখানে গিয়ে নিজার ড্রাগন হবার জন্য নিজেকে আদেশ দিল, কিন্তু সে ড্রাগন হতে পারছে না। নিজের উপর জোর না খাটিয়ে মন থেকে চেষ্টা করো, তাহলেই সফলতা পাবে। তারপর নিজা চোখ বন্ধ করে মনের মধ্যে বিশ্বাস প্রতিষ্ঠা করে জোরে দিতে লাগলো। অনেকক্ষণ চেষ্টা করেও যখন সে সফল হতে পারল না, তখন সে মবের উপর প্রচন্ড জোরে দিতে থাকলো। হঠাৎই তার শরীরটাকে ঝাঁকি দিয়ে সাদা রঙের একটি
স্নেক ড্রাগনের রূপ নিল, তবে সেটি আকারে তেমন বেশি একটা বড় হয়নি, দেখতে অনেকটা কিউট বিড়ালের মতো আকার। বন্ধুরা নিজার এই সুন্দর রূপ দেখে অনেকটা অবাক হয়ে গেল। তারা ভাবতেই পারেনি যে নিজার এই ড্রাগন রূপটা এরকম সাদা রঙের এক স্মোক ড্রাগন হবে। এবার নিজা তার বন্ধুদের কাঁধে গিয়ে বসতেই তারা বন্ধুটা নিজার ওজন নিতে পারেনি। মূল কথা, তার পার্টনার ছাড়া কেউই তাকে তার কাঁধে বসতে পারবে না। সে সাথে সাথে নিচে পড়ে গেল। নিজা একেবারে সকল বন্ধুদের কাঁধে বসার চেষ্টা করলো, কিন্তু যার কাঁধে বসে সেই মাটিতে হেরে পড়ে, কিন্তু ওজনটা কেউ নিতে পারছে না। নিজা এবার তার শরীরের দিকে তাকিয়ে দেখলো যে তাকে দেখতে অনেকটা বিড়ালের বাচ্চা লাগছে। তার কাছে মনে হচ্ছে তার শরীরে যেন অনেকটা তুলনার মতো ওজন কম। তাই সে নিজের শরীরের ওজন দেখার জন্য একটি ডালে গিয়ে বসলো, কিন্তু ডালটা বেশি একটা নড়ল না। এবার সে গিয়ে একটি পাতার উপর বসলো। ওই পাতাটি অনেক বড় ধরনের, কিন্তু পাতাটি ছিল না। এবার সে মানুষের রূপের চিন্তা করতেছে। সাথে সাথে উড়ন্ত অবস্থায় সে মানুষের রূপ নিল এবং মানুষের রূপে আসার সাথে সাথেই সে হাওয়া থেকে ধপ করে নিচে পড়ে গেল। অবশ্য অনেকটা জায়গায় ফেটে গেছে, তবে কোনো ব্যথা পায়নি। কিরে বেটা, আমার ওজন নিতে পারিস না? তোরা কীরকম মানুষ হয়ে গেছিস? আর দেখ, আমি একটি গাছের ডালে বসেছিলাম, ডালগুলো পর্যন্ত ভালো করে নড়েনি। সেটাই তো বুঝতে পারলাম না। আমরা প্রত্যেকজন ইচ্ছে করলে যে কোনো একটা পাহাড়কে ভেঙে টুকরো টুকরো করে দিতে পারি, কিন্তু তোর ওজনটা নিতে পারলাম না, সেটা ভাবছি। আচ্ছা চল নিঝা এখান থেকে, প্রায় সন্ধ্যা হয়ে এলো, পরে গেট বন্ধ করবে, করে আর ভিতরে ঢুকতে পারবো না। তাড়াতাড়ি চল। চল তাহলে ভিতরে যাওয়া যাক। অপরদিকে সাইফ ও এলিসা শিকার করতে জঙ্গলে গিয়েছিল। অনেকদিন ধরে শিকার নাম করার ফলে তারা অনেকটাই শক্তির দিক দিয়ে ক্ষয় হয়ে গিয়েছিল। তাই আজকে তারা শিকার করে শরীরটাকে কিছুটা চাঙ্গা করতে এসছে। তারা ক্লান্ত হয়ে নিজ নিজ কক্ষে গিয়ে ঘুমিয়ে গেল। এদিকে নিজারাও ভার্সিটির ভিতরে ঢুকে নিজ নিজ কক্ষে গিয়ে ঘুমিয়ে গেল। পরের দিন ভার্সিটিতে যখনই নিজারা ঢুকে তখনই দেখা যায় যে ভার্সিটির প্রায় সবাই বাইরে দাঁড়িয়ে আছে এবং তারা ভার্সিটির উপরের দিকে তাকিয়ে আছে। কিরে, এখানে কি হয়েছে? সবাই উপরের দিকে তাকিয়ে অনেকটা বিষণ্ণ মনে আছে কেন? আরে বেটা, উপরের দিকে তাকিয়ে দেখ, তাহলে বুঝতে পারবি। নিজা উপরের দিকে তাকিয়ে অবাক হয়ে গেছে, কারণ উপরের দিকের ছাদের অনেকটা অংশ আস্তে আস্তে গায়েব হওয়া শুরু করে দিয়েছে এবং এটি গায়েব হয়ে ভার্সিটির ছাদের উপরে অনেক বড় ধরনের কালো মেঘের রূপ নিতে থাকলো, যেটা দেখতে অনেকটা ভয়ানক। তবে আশ্চর্যজনক বিষয় হলো যে ধোঁয়াটা আস্তে আস্তে সূর্যের দিকে যেতে লাগলো। আচ্ছা, ভার্সিটির ছাদটা এরকম গায়েব হয়ে যাচ্ছে কেন? এটা তো আমরাও বুঝতে পারছি না। আমাদের প্রিন্সিপাল ও শিক্ষকরা আমাদেরকে ভিতরে যাওয়ার জন্য নিষেধ করেছে আর বলেছে সবচেয়ে উপরে অর্ধেক অংশ আস্তে আস্তে গায়েব হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু কেন যে এরকম হচ্ছে তা কেউ বুঝতে পারছে না। আর ভিতরে থাকা সব জিনিসপত্র পর্যন্ত গায়েব হয়ে যাচ্ছে, হয়ে ছাদের উপর ধোয়া হয়ে ঘোরাঘুরি করছে। ও আচ্ছা, তাহলে দেখি কি হয়। অপরদিকে প্রভু, আর তো কোনো মেয়ে পাচ্ছি না আমাদের রাজ্যে, এখন কি করা যেতে পারে? কি করবি মানে? তোদেরকে কি পাওয়ার আমি এমনি এমনি দিয়ে দেবো নাকি? আমি জানি না, আমার মেয়ে লাগবেই। একটা কথা বলে দেই, নিজের পক্ষ থেকে আপনি শয়তানের কাছে থেকে যাই নিবেন, শয়তান আপনার কাছ থেকে 1000 গুণ জিনিস নেবে। এদিকে শয়তান যাই করছে নিজের স্বার্থের জন্য, বাকিটা আস্তে আস্তে বুঝে যাবেন। আপনারা হয়তো বলতে পারেন যে আমি এসব বলছি কেন। এটা বলছি মূলত গল্পের সুবিধা আর বাস্তব জীবনের বিষয়টাকে কাজে লাগানোর জন্য। আর কয়টা মেয়ে লাগবে আপনার? আচ্ছা, আমার আর তেমন কোনো মেয়ে লাগবে না, শুধু একটা মেয়ে হলেই হবে। মেয়েটা সেই লাভা নদীর তীরে ভাসিয়ে পড়ে। কিন্তু বাবু, মেয়েটা কে? মেয়েটা হলো জলপরি রাজ্যের রাজকন্যা, আর তাকে আমার লাগবে। এটাই আমার শেষ চাওয়া তোর কাছ থেকে। তুই যদি আমার ইচ্ছে পূরণ করে দিতে পারিস তাহলে তোর ইচ্ছা আমি পূরণ করে দেব, কথা দিলাম। আচ্ছা ঠিক আছে, কিন্তু মেয়েটাকে চেনার জন্য চেহারার একটি চিত্র দিন, বাকিটা আমরা দেখে নিচ্ছি। তারপর প্রভু একটি মেয়ের চিত্র ওই লোকটার কাছে দিলে লোকটাকে মুচকি হাসি দিয়ে প্রভুকে বিদায় জানিয়ে তার ছেলের পক্ষে চলে গেল। ডেভিড, তোর সাথে আমার কিছু কথা ছিল। আজ আমাদের প্রভু বলেছে আর কোনো মেয়ে লাগবে না, শুধু একটা মেয়ে হলেই হবে, আর এই মেয়েটাকে এখন খুঁজে এনে দিতে হবে। কি বলো? আর একটা মাত্র মেয়ে হলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো? এটা তো অনেক খুশির খবর। তুমি এখন বলো
মেয়েটি কোথায় আর মেয়েটাকে চিনব কি করে? আচ্ছা আছে, চেনার একটু উপায় আছে। আমাদের প্রভু মেয়েটির চিত্র আমাকে দিয়েছে, এ দেখ চিত্রটি। আরে বাবা, মেয়েটা তো অনেক সুন্দর। পূর্ব যদি এটাকে না নিত তাহলে আমি এটাকে নিয়ে নিতাম। আচ্ছা যাই হোক, এরকম আবার পাওয়া যাবে। আচ্ছা, মেয়েটা এখন কোথায় আছে? মেয়েটি এখন লাভা নদীর তীরে সেই ভার্সিটিতে আছে, আর সেখানে লেখাপড়া করছে। ও, তাহলে তো এটা আরো সহজ হয়ে গেল। তো কবে যেতে হবে আমাদেরকে? আমাদেরকে না বোকা, শুধু তুই যাবি আর মেয়েটাকে নিয়ে আসবি। পারবি তো নিয়ে আসতে? আর এই সময় এটাকে নিয়ে আসলেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যেতে পারবো। তারপর আমাদের এই সম্পূর্ণ এই মহা সাম্রাজ্যটা আমাদের হাতের মুঠোয় চলে আসবে। আচ্ছা চলো মা। কোথায়? আমার খুব খিদে পেয়েছে। আজকে আমার জন্য ভোগের প্রসাদ আছে নাকি? তোর মা এখনো রান্না করে নাই? তুই এক কাজ কর, ওই রুমে যা, তোর মা রান্না করলে ডাক দেবনি। আর চিন্তা করার কোনো দরকার নেই, ওই দিনেরটা এখনো আছে, নতুন করে আর আজকে কোনো পাইনি। তাই যেটা আছে সেটা দিয়ে চালিয়ে নে। আচ্ছা, সমস্যা নেই আমার, ওই দিনটা দিয়েও চলবে। কিন্তু আমরা যখন মনস্টার রাজ্যটাকে রাজত্ব করব, ঠিক তখনই তো বা আমাদের ভোগের অপূর্ণ থাকবেন, নিত্য নতুন ভোগের প্রসাদ থাকবে। তুই যা, তোর পাশের রুমে তোর জন্য কাঙ্ক্ষিত জিনিসটি রাখা আছে, সেটা দিয়ে তোর ক্ষুধা নিবারণ কর গিয়ে। আচ্ছা ঠিক আছে। তারপর ডেভিড পাশের রুমে চলে গেল। কিছুক্ষণ পরে সেইখান থেকে একটি মেয়ের চেঁচানোর শব্দ শোনা গেল। যে শব্দটা শুনে ওই লোকটি একটি হাসি দিয়ে উপর দিকে চলে গেল। অপরদিকে ভার্সিটির উপরে ছাদ থেকে অনেকটা গায়েব হয়ে গিয়েছে এবং গায়েব হওয়া অংশটা আকাশের ধোঁয়ার মতো উড়ে বেড়াচ্ছে। হঠাৎই সূর্যের তাপমাত্রা বাড়া শুরু করছে। সূর্যের তাপমাত্রা এতই বেশি যে ভার্সিটির অধিকাংশ আগুন জ্বলে গেছে। আস্তে আস্তে চারপাশে তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকলো। কিছুক্ষণের মধ্যে তাপমাত্রা এতই বৃদ্ধি পেল যে তারা কেউই আর দাঁড়িয়ে শ্বাস নিতে পারছে না। সবাই সেখানে বসে গেল এবং বসে বসে শ্বাস নিতে থাকলো। তবুও তারা শ্বাস প্রশ্বাস সঠিকভাবে পরিচালনা করতে পারছে না। এই জন্য তাদের দম বন্ধ হয়ে মারা যাওয়ার উপক্রম। আস্তে আস্তে সেখানে সবাই প্রায় অজ্ঞান হয়ে পড়ে গেল। সেখানে শুধু সজ্ঞানে আছে সাইব, প্রিন্সিপাল নিজা আর হিয়ানা। প্রিন্সিপাল সবার দিকে একবার তাকিয়ে দেখার চেষ্টা করতেছে যে কারা কারা সজ্ঞানে আছে। প্রিন্সিপাল দেখলো যে সবাই প্রায় অজ্ঞান হয়ে আছে, কিন্তু সাইব, নিজা, হিয়ানা এখনো সজ্ঞানে আছে। তাদের এরকম দেখে প্রিন্সিপাল অনেকটা অবাক হয়ে গেল। প্রিন্সিপাল তাদেরকে আর কিছু বলল না। এদিকে নিজারাও অনেক অবাক হয়ে আছে। সবাই অজ্ঞান হয়ে আছে আর তারাই শুধুমাত্র এখনো সজ্ঞানে আছে। এদিকে হঠাৎই তারা খেয়াল করে দেখলো যে ভার্সিটির ছাদ থেকে নিচের অর্ধেকটাই পর্যন্ত গায়েব হয়ে গেছে এবং সেই গায়েব হওয়া পরিমাণটা ধোঁয়ার পরিণত হয়ে সূর্যের রোশনির সাথে মিলে নিচের দিকে আস্তে আস্তে পতিত হচ্ছে। তারা খেয়াল করে দেখলো যে সূর্যের রোশনির সাথে মাত্র মিলিত হওয়া ধোঁয়াটি কালকের আনা সেই মমিটির দিকে যাচ্ছে। সূর্যের রোশনি আর ধোঁয়াতে মিলিত হয় এক অন্যরকম আলোতে পরিপূর্ণ হয়ে সেই মমিটির গায়ে লাগছে। এই মমটি শরীরে লাগার সাথে সাথেই তার চারপাশে থাকা প্রিন্সিপালের দেওয়া বেরিয়ার একটি বিকট শব্দ হয়ে ব্লাস্ট হয়ে গেল। সেখানে থেকে প্রচুর পরিমাণে কালো ধোঁয়া বাইর হতে লাগলো। তারা আরেকটু ভালো করে খেয়াল করে দেখলো যে ওই লাশটি আস্তে আস্তে উপরের দিকে উঠতে লাগলো। অপরদিকে সূর্য রোশনি তার দিকে খুব দ্রুত পড়তে লাগলো। এবার তারা আরও একটু ভালো করে খেয়াল করে দেখলো যে অনেক বড় ধরনের একটি আলোক রোশনি লাশটার গায়ে লাগার সাথে সাথেই লাশটি নিচে পড়ে গেল এবং আলোক রোশনি বন্ধ হয়ে গেল। যে জায়গায় পড়েছে সেই জায়গায় অনেকটা গভীর হয়ে গিয়েছে। তারা আস্তে আস্তে লাশটির দিকে এগিয়ে যেতে লাগলো। যখনই তারা সামনে গেল তখনই তারা খেয়াল করে দেখলো যে লাশটির মুখটা এখনো অনেকটা থেতলে আছে, কিন্তু শরীরটা দেখলে মনে হচ্ছে যে আস্তে আস্তে সতেজ হচ্ছে। এবার প্রিন্সিপাল গিয়ে লাশটির নাড়ি পরীক্ষা করে দেখলো যে লাশটি জীবিত হয়ে গেছে। প্রিন্সিপাল অনেকটা অবাক হয়ে গিয়েছে। প্রিন্সিপাল লোকটিকে পরীক্ষা করে দেখে যে সে বেঁচে আছে কিনা, কিন্তু অবশ্যভাবে প্রিন্সিপাল খেয়াল করে দেখলো যে লোকটি এখনো বেঁচে আছে। এতে প্রিন্সিপাল অনেকটা অবাক হয়ে গিয়েছে। স্যার, লোকটি কি এখনো বেঁচে আছে? হ্যাঁ, লোক এখনো বেঁচে আছে। লোকটিকে একটু হিল করা দরকার। নিজা ও সাইব, তোমরা দুজন ভার্সিটির সামনে একটা জঙ্গল আছে, ওইখানে গিয়ে দেখবে যে একটা বড় ধরনের গাছ আছে যেটা অনেক মোটা। ওই গাছটা থেকে একটা পাতা নিয়ে আসবা, কিন্তু পাতাটা শুধু নিজা নিয়ে আসবে। আর সাইব, তুমি নিজের জায়গাটা দেখিয়ে দেওয়ার জন্য সেখানে নিয়ে যাও। তারপর নিজারা জঙ্গলের ভিতরে যেতে লাগলো। দুজনের মাঝে কেউ কারোর সাথে কথা বলছে না।
সেদিনের ঘটনার জন্য আসলে আমি দুঃখিত। ব্যাপারটা আমি বুঝতে পারিনি। আপনার সাথে থাকা সেই মেয়েটা আমাকে ইচ্ছা করে এরকম করেছিল। নিজে নিজেকে দুঃখিত বলার কোনো কারণ নেই। মানে ঠিক বুঝলাম না। বুঝতে হবে না, আমি কিছুদিন যাক, তারপর নিজেই নিজেকে বুঝতে পারবে। আচ্ছা, পাতাটাকে আমাকে নিতে বললো কেন? ওইটা তো তুমিও গাছ থেকে নিয়ে আসতে পারতে। তবে এখানে একটি কারণ আছে। তুমি ড্রাগন রূপে আসতে পারো, আর এই পাতা একটি ড্রাগরাই সেই গাছের পাতা ও গাছটাকে ছুঁতে পারে। তাই প্রিন্সিপাল তোমাকে গাছটির পাতা ধরতে বলেছিল। অবশ্যই পাতাটি আমিও ধরতে পারতাম। কি, তুমি পাতা ধরতে পারতে? কিন্তু কিভাবে? তুমি কি ড্রাগন নাকি যে পাতা ধরতে পারবে? আরে না না, আমি এমনি বলেছি আর কি। আচ্ছা, তোমার নামটাই তো জানা হলো না। তোমার কি আগে জন্ম সম্পর্কে কোনো কিছু মনে আছে? আমার নাম নিঝা, কিন্তু আগে জন্মের বিষয়টা কি আমি বুঝতে পারতেছি না তো। না, তেমন কিছু না, আর কিছুদিনের মধ্যে তুমি বুঝতে পারবে। ও আচ্ছা, আপনার নামটা তো জানতে পারলাম না। আর আপনার মনটা সব সময় খারাপ থাকে কেন? এমনি, কিছুদিন পর তুমি বুঝতে পারবে কেন মন খারাপ থাকে। আর হ্যাঁ, আমার নাম সাইফ। ও আচ্ছা, তাড়াতাড়ি চলেন, লোকটাকে তো আবার বাঁচাতে হবে। আরে উনি এত সহজে মরবে না। আচ্ছা বলো, তাড়াতাড়ি যেতে হবে আমাদের। এভাবে কথা বলতে বলতে তারা গাছের সামনে চলে গেল। নিঝা এবার একটি ড্রাগন রূপ নিয়ে সে গাছ থেকে একটি পাতা ছিঁড়ে নিয়ে আসলো। তারপর সে ড্রাগন রূপ থেকে মানুষের রূপে ফিরে আসলো। চলো তাহলে যাওয়া যাক। তারপর তারা হাঁটতে হাঁটতে ভার্সিটিতে চলে আসলো। কি হলো, তোমাদের এটা বলেছি সেটা কি আনছো? জি স্যার, আনছি। এবার পাতাটা থেকে রস বাহির করে লোকের মুখের উপর মাখিয়ে দাও। আমি পাতিটাকে ধরতে পারবো না, এটা অনেক শক্তিশালী পাতা। এর ড্রাগন ছাড়া অন্য কেউ ধরলে তার প্রকৃতি অকেজ হয়ে যায়। তারপর নিঝা পাতাটি চিপে রস বাহির করে লোকের মুখে লাগিয়ে দিল। কিন্তু অবাক করার বিষয় হলো যে লোকটির মুখের দৃশ্যটা আস্তে আস্তে পাল্টে যেতে থাকলো। নিঝা অবাক চোখে লোকটির দিকে তাকিয়ে থাকলো। এদিকে লোকটির শরীর আস্তে আস্তে নড়াচড়া করছে, কিন্তু অবাক করার বিষয় হলো যে তার শরীরের গঠনগুলো পরিবর্তন হতে থাকে। সম্পূর্ণ শরীর গঠন পরিবর্তন হয় যখন মুখের গঠন পরিবর্তন শুরু করলো, তখন তো তারা সবাই অবাক হয়ে গেল। সবাই অবাক হলেও হিয়ানা আজ সাইফ তেমন বেশি একটা অবাক হয়নি, তবে প্রিন্সিপাল অনেকটা অবাক হয়ে গিয়েছে। সে তো ভাবতেই পারেননি যে তার মুখটাও এরিনের মতোই হবে। তাহলে কি এরিন আবার কোনো জন্ম নিল নাকি? আরে এটা তো এরিন, কিন্তু আমরা জানা মতো তো সে মারা গিয়েছিল, কিন্তু সে আবার হঠাৎ বেঁচে উঠল কীভাবে? আর সে লাভা নদীতেই বা গেল কী করে? আমি বুঝতে পারতেছি না যে আপনারা এত অবাক হচ্ছেন কেন। আর উনি কে? আরে উনি সে এরিন যার ইতিহাস তোমাদেরকে এখন পর্যন্ত বলে এসেছি। ও তার মানে দাদাজি যে আমাকে এরিনের কথা বলতো, উনি সেই? কিন্তু উনি নদীতেই বা গেলেন কি করে? আর আমার দাদা তো বলছিল যে উনি মারা গেছিল। সেটা তো বুঝতে পারছি না। এদিকে সাইফ ও হিয়ানা অনেকটাই খুশি হয়ে আছে এরিনের এই আগমনে। এদিকে এরিনের চোখগুলো আস্তে আস্তে নড়াচড়া শুরু করলো। আস্তে আস্তে চোখগুলো দেখলো যে তার সামনে 4টে লোক দাঁড়িয়ে আছে, কিন্তু সে তার কাউকেই চিনতে পারছে না। এদিকে নিঝা শুধু তাদের দিকে অবাক নয়নে তাকিয়ে আছে, কিন্তু কিছু বলতেও পারছে না। তারপর সে হঠাৎই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। সাইফ, তুমি এক কাজ করো, তুমি তাড়াতাড়ি নিঝাকে তার কক্ষে দিয়ে আসো। তারপর সাইফ নিজ হাতে নিয়ে তার কক্ষের বিছানার পরম যত্নে রেখে আবার প্রিন্সিপালের নিকট চলে আসলো। এরিন অনেকক্ষণ সাইফের ঠোঁটের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করতেছে যে সাইফ কি করছে। কি হচ্ছে এরিন, তুমি কথা বলতে পারছো না নাকি? কাকে বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে এরিন, আমি তো তোমাকেই বলছি। আরে অবাক কাণ্ড, এরিন কাকে বলছেন? আমি তো ফায়ার রাজের কিং, কিন্তু আমি এখানে আসলাম কি করে? সবাই অনেকটা অবাক হয়ে গেছে। কি? আচ্ছা, তুমি কত বছর ধরে ওইখানে কিং ছিলে? সম্ভবত 20 বছরের ওপরই ছিলাম, কিন্তু হঠাৎ করে আমাদের রাজ্যের লাভা আস্তে আস্তে কমে যেতে থাকে। এদিকে আমাদের রাজ্যটা একটি ভার্সিটির আশেপাশে ছিল সম্ভবত, কিন্তু ওখানে লাভা কমে যাওয়ায় আমরা শ্বাস প্রশ্বাস নিতে না পারাই আমি সহ রাজ্যের সবাই মনে করেছিলাম যে আমরা মারা যাব। কিন্তু না, দেখা যাচ্ছে আমি বেঁচে আছি। কিন্তু আমি এখানে আসলাম কি করে? ও আচ্ছা,
আপনাকে আমার লাভার নদীর তীরে পেয়েছিলাম, তারপর আপনাকে এখানে নিয়ে সুস্থ করে তুলি। ও, আপনাদেরকে অনেক ধন্যবাদ। তো আপনি এখন কোথায় যাবেন? আমাদের রাজ্য যখন শেষ, তাই আমি এখন আর রাজ্যে যাব না। চিন্তা করতেছি যে আমি ভূমিতে থাকব, আর এখানে কোনো না কোনো একটা কিছু করে বাকি জীবনটা চালিয়ে নেব। ও আচ্ছা, তবে তবে আপনি চাইলে আমাদের ভার্সিটিতে কোনো একটি পদে চাকরি করতে পারেন। তা আপনি কি আমাদের ভার্সিটিতে চাকরি করবেন? তাছাড়া আর কি করার। তো আজকে আপনিও তো অনেক ক্লান্ত, আজকে আপনাকে কাজ করতে হবে না। আমি আপনাকে একটা রুম দেখিয়ে দিচ্ছি, ওইখানে আজ রাত পার করে দেবেন, আর কালকে থেকে আপনি কাজ করবেন। আচ্ছা ঠিক আছে, চলেন। আমাকে আজকে আপনি কক্ষ দেখিয়ে দিন। তারপর সাইব, ইয়ানা আর প্রিন্সিপাল এরিনকে তার পক্ষে পৌঁছে দিয়ে তারা আবার তাদের নিজের কক্ষের দিকে যেতে লাগলো। আচ্ছা, তুমি এরিনকে চিনলে কেমন করে? আমার জানা মতে তোমার জন্মের আগেই এরিনকে মারা হয়েছিল। আগে থেকেই চিনতাম, বলতে আপনার এটার সম্পর্কে ইতিহাস বলতেন, আর এরিনের সম্পর্কে অনেকটাই জেনে সেখান থেকে আমি এরিনকে চেনার উপায় পেয়েছিলাম। ও আচ্ছা, চলো তাহলে। তারপর তারা হাঁটতে হাঁটতে সেই মাঠের দিকে গেল। ঠিক তখনই তারা অবাক হয়ে গেল, মাঠের মধ্যে পড়ে থাকা সকল ছাত্রছাত্রীরা আবার ঠিক হয়ে যাচ্ছে, আর অপরদিকে ভার্সিটির গায়েব হওয়া অংশটাও আবার ঠিক হয়ে যাচ্ছে। একসময় সবকিছু একসাথে ঠিক হয়ে গেল। তারপর ছাত্রছাত্রীরা নিজেরাই নিজেদের কক্ষের দিকে চলে গেল। কি হলো স্যারের? এত কিছু হলো আর ওরা কিছু না বলেই চলে গেল? তাদের কি আর কিছু মনে নেই নাকি? আমার তেমনটা মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে তারা সব কিছু ভুলে গেছে। অপরদিকে ডেভিড আর তার বাবার কাছ থেকে বিদায় নিয়ে ভার্সিটির দিকে রওনা হয়ে গেল। অনেকক্ষণ ভ্রমণের পর সে ভার্সিটির পর্যন্ত পৌঁছে গেল। এদিকে সে যখনই ভার্সিটিতে পা দিল, ঠিক তখনই ভার্সিটিটা হালকা কেঁপে উঠল। প্রিন্সিপাল অনেকক্ষণ কষ্ট করেছে, কিন্তু যখনই সে বিছানায় যাবে ঠিক তখন সে মৃদু ভূমিকম্পের আভাস পায়। বিষয়টাকে একটু পরীক্ষা করার জন্য সে বাইরে গিয়ে দেখলো যে বর্তমান সবচেয়ে শক্তিশালী কিং এর ছেলে ডেভিড তাদের ভার্সিটির সামনে দাঁড়িয়ে। আজ প্রিন্সিপাল তাড়াতাড়ি ছেলেটির নিকট গিয়ে তাকে সম্মান জানালো। কেমন আছো প্রিন্স? আমাকে আপনি আগে খবর দিতে পারতেন, তাহলে আর আপনাকে এত কষ্ট করে এখানে দাঁড়িয়ে থাকতে হতো না। সেটা তোমাকে বলতে হবে নাকি? আচ্ছা যাও, এবারের মতো তোমাকে মাফ করে দিলাম। খাবার প্রস্তুত করো, আমার খুব খিদে পেয়েছে। আমি আছি, আর আমার রুমটা আগে থেকেই প্রস্তুত আছে নাকি? জি প্রিন্স, আপনার জন্য আমাদের ভার্সিটির আগে আগে একটি সুসজ্জিত কক্ষের প্রস্তুত আছে। চলুন আমি আপনাকে সেখানে নিয়ে যাই। চলো তাহলে, আমার খাবারের ব্যবস্থাটা আমার কক্ষে দিয়ে দিও। আচ্ছা চলুন তাহলে। তারপর প্রিন্সিপাল ডেভিডকে নিয়ে তার কক্ষে পৌঁছে দিয়ে খাবারের ব্যবস্থা করতে চলে গেল। তারপর সে ডেভিড রুমে খাবার দিয়ে বিদায় নিয়ে চলে গেল তার কক্ষের দিকে। এইদিকে নিশা একটি ভয়ানক স্বপ্ন দেখা শুরু করছে। স্বপ্নের মাঝে সে দেখতেছে যে একটি লোক আর একটি লোকের মাথা কেটে মাটিতে ফেলে দিয়েছে। তারপর লোক ওই কাটা মাথাটি তার মুখের উপর ধরে রক্ত পান করার চেষ্টা করতে থাকলো, কিন্তু অনেক আগেই সেখান থেকে রক্ত শেষ হয়ে গিয়েছিল, তাই আর রক্ত পায়নি লোকটি। শেষে রাগান্বিত হয়ে মাথাটি দূরে ঢিল মেরে ফেলে দিল। এইদিকে লোকটির কেটে যাওয়া মাথা ও বাকি অংশ শরীরটা আস্তে আস্তে লাভা পরিণত হয়ে মাটির ভিতরে ঢুকে যেতে থাকলো। কিন্তু অদ্ভুত বিষয় হলো যে লোকটির শরীরটাকে একটি ব্ল্যাক স্টোন বাইর হয় এবং সেটি মাটির কিছুটা গভীরে ঢুকে গেল। এদিকে লোকটির শরীর লাভার পরিণত হয়ে আস্তে আস্তে লাভা নদীর দিকে এগিয়ে যেতে লাগলো। যখনই এটি লাভা নদীতে গিয়ে মিশ্রণ হলো, ঠিক তখনই লোকটির আগের মতো শরীর তৈরি হলো, দেখতে সম্পূর্ণটা আগের রূপের মতো। এদিকে লাভারকে নদীতে পড়ার সাথে সাথেই নদীটির লাভা বেড়ে গিয়ে আশেপাশে সকল এলাকায় ডুবিয়ে ফেলল। তারপর হিয়ানা তাদের ভার্সিটিতে আসার সাথে সাথেই পুরাতন ভার্সিটির সামনে যতটুকু এলাকা জুড়ে নতুন করে লাভা দিয়ে পরিপূর্ণ হয়েছিল সবটুকু লাভা আস্তে আস্তে কমে যেতে থাকলো। কিন্তু ভার্সিটির সামনের দিকে লাভা কমে যাওয়ার ফলে এরিনের শ্বাসকষ্ট শুরু হয়ে গিয়েছিল, তাই সে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। মূলত এরিন ফায়ার কিং রূপে পরিণত ভার্সিটিতে অবস্থান করেছিল। এরপরে ঘটনা তো জানেনি। এখন নির্জার স্পষ্ট করে মনে পড়ছে যে এটাই সেই আগের জন্মের এরিন, তার পার্টনার ছিল স্টিকো। এবার নির্জা ধরফড়িয়ে বিছানা থেকে উঠে যায়। এটা কি ছিল? তার মানে এই লোকটি আমার আগের জন্মের পার্টনার, আর বর্তমানে হিয়ানা নামের মেয়েটি আগের জন্মে নিয়েছিল, আর মেয়েটি এরিনের প্রেমিকা। আমাকে এক্ষুনি এরিনের কক্ষে যেতে হবে, আর আমি এরিনের গত জন্মের পার্টনার ছিলাম এটা তাকে বলতে হবে।
তারপর নিশা যখন বিছানা থেকে উঠতে যাবে তখন খেয়াল করে দেখলো যে বাইরের সবকিছু অন্ধকার হয়ে গিয়েছে। তার মানে এখন রাতের বেলা না যাওয়াই ভালো, কালকে সকালবেলায় যাওয়া যাবে। তারপর সে ঘুমিয়ে গেল। পরের দিন সকালবেলা সবাই তাদের ভার্সিটিতে চলে গেল। নিশাও তার ভার্সিটিতে যাওয়ার জন্য এগিয়ে যাচ্ছে। ভার্সিটিতে যাওয়ার সময় হিয়ানা খেয়াল করে দেখলো যে ভার্সিটির মূল ফটকে দাঁড়িয়ে এরিন ভার্সিটি পাহারা দিচ্ছে। হিয়ানা এবার আস্তে আস্তে এরিনের দিকে এগিয়ে যেতে থাকলো। কেমন আছো এরিন? আমার নাম এরিন না, আমার নাম ফায়ার কিং। আরে কি হয়েছে? তুমি মাথায় হাত দিচ্ছ কেন? মাথায় কি ব্যথা করছে নাকি আবার? নামটা শোনার পর মাথায় কীরকম যেন মাথাটা তীক্ষ্ণভাবে ব্যথা শুরু হয়ে গেছে, কিন্তু কেন যে এসব হচ্ছে সেটাই বুঝতে পারছি না। তোমার নামেই তুমি নিজের মনে করতে পারছো না, এটা কি ধরনের কথা? এবার এরিন মাথায় একটু জোরে চাপ দিয়ে দাঁত কিরমির করে হিয়ানার দিকে তাকিয়ে বলা শুরু করলো যে দয়া করে আমাকে আর এই নামটি বলবেন না। এই নামটি বলার সাথে সাথে আমার কিরকম যেন মাথা ব্যথা শুরু হয়ে যায়। ও আচ্ছা, তাহলে কি তোমার গত জন্মের সম্পর্কে কোনো কিছুই মনে নেই? কিসের গত জন্মের কথা বলছো তুমি? হঠাৎই নিজের পিছন থেকে ঘাড়ে কেউ হাত রাখতেই হিয়ানা পিছনে তাকিয়ে দেখলো যে সাইফ এলিসা দাঁড়িয়ে আছে। হিয়ানা, তুমি আমার সাথে আসো, তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। চলো তাহলে। তারপর হিয়ানা এরিনের সামনে থেকে সাইফের সাথে সামনের দিকে এগিয়ে যেতে থাকলো। সাইফ, আমার তো মনে হচ্ছে তার কিছু মনে নেই। তাকে তার নাম মনে করে দেওয়ার জন্য নামটা বললে সে মাথায় হাত দিয়ে বসে থাকে কেন? বলছি, তার আগে জন্ম সম্পর্কে কোনো কিছু বললে তার মাথা ব্যথা শুরু হয়ে যাবে, কারণ সে আগের জন্য সম্পর্কে কোনো কিছুই মনে করতে পারছে না। এমনকি বর্তমান জন্ম সে আগের কোনো কিছুর কষা সম্পর্কে কিছু মনে করতে পারে না। এটা কিন্তু তার নতুন রূপ না, এটা তোমার আগের রূপ, কিন্তু তার মেমোরি থেকে সব কিছু মুছে যাওয়া হয়ে গেছে। এমনকি তুমি যদি নামটা কয়েকবার বলো তাহলে তার সাথে দেখা করা আর সব কিছু মুহূর্তের মাঝে ভুলে যাবে। সকালে অনেকবার প্রিন্সিপাল স্যারকে এরিন নাম ধরে ডাকার ফলে প্রিন্সিপাল অনেক সময় ধরে ভুলে গিয়েছিল। ও, তার মানে তাকে আর এই নামে ডাকা যাবে না, আর ডাকলেও তার কাছ থেকে অনুমতি নিতে হবে। আচ্ছা হিয়ানা, তুমি কি করে জানো যে বর্তমান ফায়ার কিং এর রূপ আগে এরিনের রূপ ছিল? জানি তো, তার সাথে আমার অনেক হিসাব নিকাশ বাকি আছে। তারপর সবাই তাদের নিজ নিজ ক্লাসরুমে চলে গেল। এদিকে প্রিন্সিপাল ডেভিডকে নিয়ে প্রত্যেকটা ক্লাসে যেতে লাগলো এবং তার সাথে সব ক্লাসের সবার সাথে পরিচয় করিয়ে দিতে থাকলো। তবে তার উদ্দেশ্য অন্য। আর একটা কথা আপনাদের জানিয়ে রাখা ভালো যে নিজা আর হিয়ানা একই ক্লাসে পড়ে। তারপর প্রিন্সিপাল ডেভিডকে নিজাদের ক্লাসে চলে গেল। প্রিন্সিপাল ক্লাসে যেতে সবাই দাঁড়িয়ে প্রিন্সিপালকে অভ্যর্থনা জানালো। তারপর প্রিন্সিপাল সবাইকে বসে যাওয়ার জন্য অনুরোধ করলো। তারপর সবাই তাদের নিজ নিজ জায়গায় বসে গেল। আজ তোমাদেরকে একজনের সাথে পরিচয় করে দেওয়ার জন্য নিয়ে এসেছি। সবাই একটু ভালো করে খেয়াল করে দেখলো যে তার পাশে একজন দাঁড়িয়ে আছে। আমাদের সাথে যে লোকটা দাঁড়িয়ে আছে দেখছো, তার নাম হচ্ছে ডেভিড। সে হলো ডেভিল রাজ্যের রাজকুমার। তার বাবা মনস্টার ওয়ার্ল্ডের সব থেকে বড় শক্তিশালী কিং। ভবিষ্যতের সমগ্র মনস্টার ওয়ার্ল্ডের রাজত্ব করবে তারা। আর আমাদের সবচেয়ে সৌভাগ্য হলো যে ওনার মতো একজন আমাদের ভার্সিটিতে পা রেখেছেন। আজ থেকে তিনি কয়েকদিন পর্যন্ত আমাদের এই ভার্সিটির অতিথি হিসাবে থাকবেন। আর হ্যাঁ, তোমাদের জানিয়ে রাখা ভালো যে তার বাবার কাছে রয়েছে মনস্টার ওয়ার্ল্ডের সব থেকে শক্তিশালী তলোয়ার ড্রাকো। হ্যালো, এতক্ষণ পর্যন্ত তো তোমার আমার সম্পর্কে জানতে পারলে। আসলে আমি তেমন না, আমি সবার সাথে মিলেমিশে চলতে পছন্দ করি। আর তোমাদের জন্য অন্তত কিছুটা ভালো খবর রয়েছে, যেটি শুনবে তোমরা অনেকেই অবাক হয়ে যাবে। কি সেটা? সেই খুশির খবরটি হলো যে কিছুদিন পর থেকে আমাদের রাজ্যে অসংখ্য সেনা মোতায়েন করা হবে, আর আপনারা অনেকে চাইলে সেখানে যোগদান করতে পারেন। তবে আপনাদের বেতন হবে অনেক, যেটা আপনাদের ধারণার বাহিরে। আর আমি এখানে এসেছি একটা কারণে, সেটা পূরণ হলে আমি এখান থেকে চলে যাব। তারপর ডেভিড চলে গেল। এইদিকে ভার্সিটি ছুটি হওয়ার পর হিয়ানা এরিনের নিকট গেল। এরিন মূল ফটকের সামনে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল। এই যে ফায়ার কিং,
আমি কি আপনার সাথে কথা বলতে পারি? হ্যাঁ বলতে পারেন। আচ্ছা আপনার নাম কি? আমার আপাতত নাম তো হিয়ানা, কিন্তু আগে কোনো এক সময় নিয়া ছিল। কোনো এক সময় মানে ব্যাপারটা ঠিক বুঝলাম না, আমাকে একটু বুঝিয়ে বলুন। তেমন কিছু না, চলুন ওইদিকে, আপনার সাথে কিছু কথা বলার আছে। না এখন তো যাওয়া যাবে না, এখন তো আমি পাহারার দায়িত্বে আছি, পরে কোনো এক সময় যাওয়া যাবে। এখন তো আমাদের ভার্সিটি ছুটি হয়ে গেছে, চলুন তাহলে একবার ঘুরে আসি। আচ্ছা আমরা কি একে অপরকে তুমি করে বলতে পারি? কেন নয়। তো চলুন আমরা কিছুক্ষণ কথা বলি। চলুন তাহলে। তারপর তারা ভার্সিটির কোনো একটি গাছের নিচে গিয়ে বসলো। তারপর তারা একে অপরের সাথে কথা বলতে থাকলো। এক সময় হিয়ানা বলা শুরু করলো যে, আপনার এই ফায়ার কিং নামটা আমার তেমন পছন্দ হয়নি, আমি কি আপনাকে অন্য কোনো নামে ডাকতে পারি? অবশ্যই, আপনি আমাকে যে কোনো নাম ধরে ডাকতে পারেন, তবে আপনি করে বলা যাবে না। আচ্ছা আমি কি তোমাকে এরিন বলে ডাকতে পারি? এরিন নামটা শোনার পর তার মাথাটা যেন কিরকম একটা করে উঠল, তবে আস্তে আস্তে ঠিক হয়ে গেল। তারপর সে অনেকক্ষণ ভেবে বলল যে ডাকতে পারেন, আপনি, কোনো সমস্যা নেই। আচ্ছা এরিন, তুমি কি কাউকে পছন্দ করতে তোমাদের সেই ফায়ার রাজ্যে? না, কারণ সেখানে কোনো উপায় ছিল না, আর যারা ছিল তাদেরকে আমি কৃত্রিমভাবে তৈরি করেছিলাম। এদিকে আমি এখানে আসার পর হয়তো সেভ কৃত্রিম প্রজারা লাভার পরিণত হয়ে আছে। ও তাহলে তো ভালোই। এইভাবে তারা কথা বলতে থাকলো। কথা বলতে বলতে একসময় হিয়ানা এরিনকে উদ্দেশ্য করে বলা শুরু করলো, এরিন, আমি না তোমাকে ভালোবাসি, তুমি কি আমার ভালোবাসা গ্রহণ করবে? অনেকক্ষণ কথা বলার পর তারা অবশ্য অনেকটাই ফ্রিলি হয়ে গিয়েছিল, তাই এরিন কিছু না ভেবেই স্বীকার করে নিল। অপরদিকে কথা থেকে হঠাৎ ডেভিড এসে হিয়ানার হাত ধরে টেনে নিয়ে যেতে থাকলো। আরে আপনি কে? আর হিয়ানাকে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? আমি কোথায় নিয়ে যাচ্ছি এটা কি তোকে বলে নিয়ে যেতে হবে নাকি? আরে আজব তো, আপনি কোথা থেকে এসে হঠাৎ একজনকে নিয়ে যেতে থাকলেন, এটা আবার কি ধরনের অভ্যাস? ডেভিড আর কিছু না বলে হিয়ানাকে ধরে নিয়ে যেতে থাকলো। আর এরিন গিয়ে সামনে বাধা দিতেই ডেভিড এরিনকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়, হঠাৎই গায়েব হয়ে যায়। এদিকে এই ঘটনায় এরিন অনেকটা অবাক হয়ে যায়, কেন জানে তার মনের ভিতর আস্তে আস্তে কষ্ট লাগতে থাকে। এরিন বুঝতে পারে যে অল্প কিছুক্ষণের মাঝেই হিয়ানাকে সে ভালোবেসে ফেলেছে। এবার এরিন দৌড়ে প্রিন্সিপালের কক্ষের দিকে যেতে থাকলো। তারপর এরিন দৌড়ে প্রিন্সিপালের কক্ষের দিকে যেতে লাগলো। আরে এরিন, তুমি এভাবে দৌড়াচ্ছ কেন? কিছু হয়েছে নাকি? জি, আমি আর হিয়ানা যখন এক জায়গায় বসে গল্প করছিলাম তখনই আমাদের মাঝে ডেভিল আসে, আর হঠাৎ করে কথা বলার মাঝখানে সময় এসে হিয়ানাকে নিয়ে কোথায় জানি অদৃশ্য হয়ে যায়। পরে আর তাকে কোথাও খুঁজে পাইনি। এখন বলেন আমি হিয়ানাকে কিভাবে উদ্ধার করে নিয়ে আসতে পারি? দেখো এরিন, আমি যতদূর জানি যে ডেভিড ও তার বাবা বর্তমানে মনস্টার ওয়ার্ল্ডের সব থেকে শক্তিশালী মনস্টার, তাই আমি এসবের মাঝে নেই। আমি যদি এসবের মাঝে যাই তাহলে আমার ভার্সিটি এবং ভার্সিটির সকল ছাত্রছাত্রীদের উপর এক প্রকার নির্যাতন চলবে। তাই আমি চাই না তোমাদের পক্ষ নিয়ে আমাদের ভার্সিটির কোনো ক্ষতি করি। দয়া করে অন্তত কিছুটা তো সাহায্য করতে পারেন। না, তোমাকে সাহায্য করে আমি আমার ভার্সিটির বিপদ ডেকে আনতে চাই না। তুমি এখন যেতে পারো। আপনি যদি আমাকে সাহায্য না করেন তাহলে এই ভার্সিটি আর ভার্সিটির ছাত্রছাত্রী কেউই বেঁচে ফিরতে পারবে না। এরিন হাতের ইশারায় ভার্সিটির মাঝে একটি লাফার স্রোত তৈরি করে প্রিন্সিপালকে ওইদিকে তাকাতে বলল। প্রিন্সিপাল তো অনেকটা ভয় পেয়ে গেছে। আরে এসব কি করছো? বন্ধ করে এসব, আমি বলছি। তারপর এরিন হাতের ইশারায় লাভাগুলোকে গায়েব করে দেয়। আচ্ছা তাহলে শোনো, আমি তোমাকে শুধু একটু সাহায্য করতে পারবো, তাছাড়া তেমন কিছু পারবো না। আচ্ছা বলুন তাহলে। আমি শুধু তোমাকে তাদের রাজ্যে যাওয়ার রাস্তাটা বলে দিতে পারবো। তাহলে শোনো, এখান থেকে ডেভিল রাজ্যে যাওয়ার রাস্তাটা হলো, তারপর সে ডেভিল রাজ্যের যাওয়ার রাস্তাটা বলে দিল। তারপরে এরিন প্রিন্সিপালকে ধন্যবাদ জানিয়ে ডেভিল রাজ্যের দিকে রওনা হয়ে গেল। হঠাৎ এসে পিছন থেকে 3 জন লোকের আওয়াজ শুনতে পেল। এরিন পিছনে তাকিয়ে দেখে যে সাইফ, মির্জা ও এলিশা দাঁড়িয়ে আছে। এ কি, তোমরা কোথায় যাচ্ছ? আমরা তোমার সাথে যেতে চাই। তুমি একা তাদের সাথে পারবে না, তারা অনেক শক্তিশালী। আরে তোমরা যদি আমার সাথে যাও তাহলে তোমাদের জীবনের ওপর অনেক ঝুঁকি পড়ে যাবে।
তার থেকে ভালো তোমরা চলে যাও, তোমাদের আমার সাথে আসতে হবে না, আমি একাই পারবো। বলছি না আমরা তোমার সাথে যাব। এরিনকে ভয় দেখানোর জন্য সবাই কিছুটা আক্রমণাত্মক ভাবে বলল। আচ্ছা কি আর করার, চলো তাহলে যাওয়া যাক। তারপর তারা আবার সামনের দিকে এগোতে লাগলো, কিন্তু কিছু দূর এগোতেই তারা শুনতে পারলো যে কেউ তাদেরকে পিছন থেকে ডাকছে। তারা সবাই পিছনে তাকিয়ে তো অবাক। আরে তোরা কোথায় যাচ্ছিস? এখানে মূলত নিসার বন্ধুরা পিছন থেকে তাদেরকে ডাকছিল। আমরাও তোদের সাথে যেতে চাই, না করলে কিছু করার নেই, আমরা যাব মানে যাবই। অগত্যা সবাই রাজি হয়ে গেল। এরিন কিছু না বলে সামনের দিকে এগোতে লাগলো, আর পিছনে তারা সবাই তাকে ফলো করে এগোতে লাগলো। অবশ্য পিছনে সবাই একজন অপরজনের সাথে কথা বলে যাচ্ছে অনবরত। সাইব, তুমি তো অনেক কিছুই জানো, আমি কি তোমাকে কিছু প্রশ্ন করতে পারি? কেন নয়? সাইব, আমার জানা মতো তো আমি নিনজা কিংডমের জন্ম হবার কথা নয়, সেখানে তো এরিনের জন্ম হওয়ার কথা, কিন্তু আমি হলাম কি করে? কারণ এরিন শাকিলকে বলছিল যে পরের জন্মে তার পুত্র হয়ে জন্ম নেওয়ার কথা, কিন্তু এটা হলো না কেন? যথার্থ প্রশ্ন। তাহলে শুনো, কেন অ্যারিন এখানে জন্ম নেয়নি আর তুমি সেখানে জন্ম নিয়েছো? আসলে অ্যারিনও তুমি ছিলে একে অপরের পার্টনার। অ্যারিনের মৃত্যুর সাথে সাথে তোমারও মৃত্যু হয়েছিল, কিন্তু তার দেওয়া কথা অনুযায়ী অ্যারিন যদি নিনজা কিংডমে জন্ম নিত তাহলে সেখানকার প্রাকৃতিক পরিবর্তন হয়ে যেত, সেখানে লাভা দিয়ে সমগ্র নিনজা কিংডম ধ্বংস হয়ে যেত, এমনকি তার জন্মদাত্রী মাও অ্যারিনের জন্ম নেওয়ার আগেই মারা যেত। তার ফলে অ্যারিনও জন্ম নেওয়ার আগেই মারা যেত। তাছাড়া আরেকটি কারণ আছে, অ্যারিনের মৃত্যুর পর তার শরীরের সম্পূর্ণটি মাটির সাথে মিশে গিয়েছিল, লাভার রূপ নিয়েছিল। আর তার মৃত্যু হওয়ার জায়গায় কাছে একটি লাভার নদী থাকার কারণে তার শরীরে লাভার রূপ নিয়ে সেখানে গিয়ে নদীর সাথে মিশে গেল। তারপর প্রায় 10 মাস পর তার শরীর রূপ নিয়ে নিল এবং সেখানকার কিং হয়ে গেল। তাই সে আর নিনজা কিংডমে জন্ম নিতে পারল না, কিন্তু তার দেওয়া কথা অনুযায়ী কাউকে তো নিনজা কিংডমে জন্ম নিতে হতো, তাই তুমি সেখানে জন্ম নিলে, আর এটার উপর সম্পূর্ণ প্রাকৃতিক দায়ী ছিল। ও তাহলে বুঝলাম, কিন্তু এরিনকে তার আগের জন্মের কিছু মনে করানো যাচ্ছে না কেন? যদি কিছু মনে করাতে চাই তাহলে আমাদের স্মৃতিগুলো আবার সে বলে যাচ্ছে কেন? এটা সম্পূর্ণটাই প্রাকৃতির উপর নির্ভরশীল। তার যদি আগের জন্মের কথা মনে হয় তাহলে তো ভালোই, আর মনে না হলে একটা প্রাকৃতিক দোষ। ও আচ্ছা, কিন্তু তুমি আমাদের সাথে আসলে কেন? সেই রহস্যটা কিছুক্ষণ পর বুঝতে পারবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোরা আমার পিছন নিলি কেন? আর তোরা জানলি বা কি করে আমরা যে ওই দিকে যাচ্ছি? আসলে আমরা এরিনের আগের জন্মের বন্ধু। আগের জন্মে তুই সব সৈন্যদের মারার সাথে সাথে আমাদেরকেও সবাইকেও মেরে ফেলেছিস, তাই অগত্য প্রকৃতি আমাদের আবার সৃষ্টি করেছে এই জন্মে তোর সাথে যুদ্ধ করতে। কি এটা কি বলিস তোরা? সম্পূর্ণটা সত্যি। আগের জন্মের যুদ্ধের সময় তুই সকল সৈন্যদের মেরে ফেলার সাথে সাথে আমাদেরকেও মেরে ফেলেছিস, কিন্তু সম্পূর্ণ দোষ ছিল আমাদের কিংয়ের। তিনি ইচ্ছে করে এই যুদ্ধটা বাঁধিয়েছিল, আর আমরা কেউ ইচ্ছে করে এই যুদ্ধ করতে চাইনি। আমাদেরকে এক প্রকার মায়ার শক্তির মাধ্যমে অবদ্ধ করে যুদ্ধ করানো হয়েছিল। ও আচ্ছা, চল তাহলে আমাদেরকে আবার সামনের দিকে তাড়াতাড়ি এগোতে হবে। না জানি হিয়ানার কি অবস্থা এখন। সাইফ খেয়াল করে দেখলো যে এলিসা নিঝার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে সামনের দিকে হাঁটছে। সাইফ কিছু না বলে একটা মুচকি হাসি দিয়ে সামনের দিকে এগোতে থাকলো। তারপর তারা সবাই এরিনকে অনুসরণ করে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। কিছু দূর সামনে এগোতেই তাদের যেন ভয়ে আর পা একটু পরিমাণও এগোতে চায় না, কারণ তাদের সামনে রয়েছে প্রায় শতাধিক সৈন্য, যাদের হাতে রয়েছে ব্ল্যাক তলোয়ার, যেটা থেকে অসংখ্য বিষাক্ত কালো ধোঁয়া বেরোচ্ছে। সাইফ তার শরীরের জামাটা খুলে এলিসার নাক থেকে মুখ পর্যন্ত ভালো করে ঢেকে দিল। এবার সবাই তাদের তলোয়ার আস্তে আস্তে বাহির করতে থাকলো। একটা কথা বলে রাখা ভালো যে মনস্টার ওয়ার্ল্ডের মনস্টারদের আগের থেকে পাওয়ার প্রায় দ্বিগুণ পরিমাণ বেড়ে গেছে। তাদের প্রত্যেকেরই তলোয়ার আছে, যেটা তাদের শরীরের বিভিন্ন স্থানে অদৃশ্য অবস্থায় লুকায়িত থাকে। এবার নিসার প্রত্যেকটা বন্ধু তাদের মাথার থেকে একটা করে চুল ছিল এবং প্রত্যেকটি চুল একসময় তলোয়ারের রূপ নিল।
এবার তারা আস্তে আস্তে সামনের দিকে এগোতে লাগলো শত্রুদের প্রতিহত করার জন্য। এরিন অবশ্য অনেকটা ভীত অবস্থায় আছে। এদিকে নিজহা কাউকে কিছু না বলে নিজহা তার ড্রাগন রূপ নিয়ে বিপক্ষের সৈনিকদের নিকট যেতে লাগলো এবং নিমেষেই সকলের মাথা শরীর থেকে আলাদা করে দিয়ে ফেলল। এবার সে তার মানুষ রূপ নিয়ে আগের জায়গায় গিয়ে দাঁড়ালো। এবার নিজহা হাত দিয়ে চুটকি বাজাতেই আক্রমণ করতে আসা সকলেই মাটিতে পড়ে মাথাবিহীন অবস্থায় গলা কাটা মুরগির মতো গড়াগড়ি খাচ্ছে। এবার সকলেই হুঁশ ফিরল। তারা সামনের দিকে তাকিয়ে দেখলো যে তাদের আক্রমণ করতে আসা লোকগুলো মাথাবিহীনভাবে মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে। তাদের গলা থেকে বাইর হচ্ছে অনবরত কালো রক্ত, যেটা আশেপাশে সমগ্র ভূমিকে কালো রঙে পরিণত করছে। কি হলো, এরকম ভাবে পড়ে আছো কেন? কিছুতে বুঝতে পারলাম না, কি করছে এসব? নিজহা একটা হাসি দিয়ে বলল যে আমি করেছি। সবাই অবাক, সাইফ তেমন বেশি একটা অবাক হয়নি। এবার তারা আস্তে আস্তে সামনের দিকে এগোতে লাগলো, কিন্তু যখনই তারা জঙ্গলটা পার করলো তখনই তারা খেয়াল করে দেখলো যে জঙ্গলটা মৃদুভাবে আস্তে আস্তে কাঁপছে। চারদিক থেকে মানুষ চেঁচামেচির আওয়াজ শোনা যাচ্ছে। এখানে মানুষ বলতে মনস্টারদেরকে বুঝিয়েছি। কি হচ্ছে তারা কিছুই বুঝতে পারলো না। তারা আস্তে আস্তে জঙ্গলটাকে অতিক্রম করার চেষ্টা করতে থাকলো। যখনই জঙ্গলটা পার হলো তখনই তারা খেয়াল করে দেখলো যে বিশাল বড় একটি মাঠের বিপরীত পাশে অসংখ্য সৈন্যরা দাঁড়িয়ে আছে। তবে তাদের চারদিকে কালো ধোঁয়া এত ঘন পরিমাণ থাকার কারণে সৈন্যদেরকে সংখ্যায় সঠিকভাবে তারা বুঝতে পারছে না। তবে এইটুকু তারা বুঝতে পারছে সেখানে প্রায় কোটিরও বেশি সৈন্য অবস্থিত রয়েছে। এখন কি করবো এরিন? এদের শরীর থেকে এত পরিমাণে ধোঁয়া বাহির হচ্ছে যে কিছুক্ষণের মধ্যে সম্পূর্ণ যুদ্ধ স্থানটায় অন্ধকারে পরিণত হয়ে যাবে। কিন্তু আমার জানা মতে ডেভিলদের শরীর থেকে এত পরিমাণে ধোঁয়া বাহির হবার কথা না। তাহলে কি এখানে ডাকদেরও সংযোগ আছে নাকি? এটা হলে তো এটা আরও ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে। সেটাই তো আমি ভাবছি, কি করা যায় এখন। আচ্ছা দেখি কিছু করতে পারি কি না। তারপর এরিন তার লাভা মানবদের রূপে চলে আসলো। এবার সে দুই হাত উপরের দিকে তুলে একসাথে করার ফলে তার হাত থেকে প্রচুর পরিমাণে লাভা বাইর হতে থাকলো। কিছুক্ষণের মাঝেই তাদের সামনে বিশাল লাভার একটি জলরাশি পরিণত হলো। কিছুক্ষণের মাঝে লাভা রাশিটি একটি সুনামির রূপ নিতে থাকলো। এবার এরিন তার হাত দিয়ে লাভার সুনামিটিকে বিপক্ষের সৈনিকদের দিকে ইশারা করতেই লাভা স্রোতটা বিপক্ষের শত্রুদের দিকে যেতে লাগলো। কিন্তু অবাক করা বিষয় হলো যে লাভার স্রোতটা তাদের নিকটে যাওয়ার সাথে সাথে সৈনিকগুলোর ডানা মেলে উপরে উঠে গেল। তবে কিছু সৈনিক সঠিক সময় উঠতে না পারায় লাভার স্রোতের মাঝে পড়ে গেল আর তারা এক গগন কাঁপানো চিৎকার করিয়ে মারা গেল। এবার এরিন লাভার স্রোতটাকে গায়েব করে দিতেই সৈনিকদের আবার নিচে নেমে গেল। কিন্তু হঠাৎই এবার এরিন লাভার স্রোতটাকে গায়েব করে দিতেই সৈনিকরা আবার নিচে নেমে গেল। কিন্তু হঠাৎই সৈন্যদের মাঝে অর্ধেক সৈন্য গায়েব হয়ে যায়। এ কি হচ্ছে এসব? হঠাৎ সৈনিকগুলা কোথায় গায়েব হয়ে গেল? আর সমস্ত আকাশটা যেন কালো মেঘে ছেয়ে যাচ্ছে কেন? আমরা তো সেটাই ভাবছি, কি হচ্ছে এসব। আর কিছু বলতে পারেনি কেউ। হঠাৎ করে তারা ছিটকে গিয়ে দূরে পড়ে গেল। এবার সবাই আশেপাশে তাকিয়ে দেখলো যে তাদের আশেপাশে কিছুই নেই। তাহলে তাদেরকে আক্রমণ করলোটা কে? এ কি, আকাশের অবস্থা তো কালো হয়ে গেছে, আর আমাদেরকে এভাবে আক্রমণ করলো কে? আমার মনে হচ্ছে যারা গায়েব হয়ে আছে তারা সবাই ড্রাগ। তাই তারা অদৃশ্য হয়ে যাওয়ার সাথে সাথে সমগ্র আকাশ কালো রঙে ছেয়ে রেখেছে এবং চারপাশের পরিবেশে তারা অদৃশ্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখন তাদেরকে দমিয়ে রাখার জন্য একমাত্র প্রভিটি পাওয়াই লাগবে, তাছাড়া আমরা কেউই এদেরকে দমিয়ে রাখতে পারবো না। আমাদের মাঝে তো কেউ গ্র্যাভিটি পাওয়ার কন্ট্রোল করতে পারে না। তবে এরিন, তোমার কি মনে আছে গত জন্মে গ্র্যাভিটি পাওয়ারের কথা? এরিন তাদের দিকে তাকিয়ে মাথায় হাত দিয়ে মাটিতে বসে গেল আর বলতে শুরু করলো যে কি শুরু করেছো তোমরা আগের জন্মের কথা বলতে চাও আমার সাথে? এসব কথার জন্য মাথার ভেতরে সবকিছু ব্যথা করে এবং অনেক কিছুই ভুলে যায়। তাই তোমরা আর আমাকে আগের জন্ম বা এরকম কোনো বিষয়ে কথা বলবে না। আর আমার আগের জন্ম কি হয়েছিল না হলে আমার কিছুই মনে নেই। শুধু শুধু আমাকে এসব বলে কষ্ট দিও না। আচ্ছা ঠিক আছে, তোমাকে আর আগের জন্মের কিছু মনে করতে হবে না। তুমি শুধু একটু চেষ্টা করে দেখো তো গ্র্যাভিটি পাওয়ার কন্ট্রোল করতে পারো কিনা। গ্র্যাভিটি পাওয়ারটা আবার কি? প্রভিটি পাওয়ার হলো এমন একটি পাওয়ার যেটা আশেপাশের সকল কিছুতেই নিজের ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করা যায়। এজন্য তোমাকে আশেপাশের জিনিসগুলো নিয়ন্ত্রণ করতে হবে এবং মস্তিষ্কের উপর ভরসা রাখতে হবে, না হলে এই কাজে সফল হতে পারবে না। এখন একটু চেষ্টা করে দেখো
তো তুমি পারো কি না? আচ্ছা দেখি তাহলে পারি কি না। তারপর এরিন ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতে থাকলো যে গ্র্যাভিটি কিভাবে কন্ট্রোল করা যায়। সে আস্তে আস্তে তার মনের উপর জোর দিয়ে চোখ বন্ধ করে আশেপাশে সব জিনিসগুলোকে অনুভব করতে থাকলো, কিন্তু অবিশ্বাস্যভাবে এরিন আশেপাশের খেয়াল করে দেখলো যে তাদের আশেপাশে আগুনিত ডার্করা রয়েছে এবং তাদের হাতে রয়েছে অনেক শক্তিশালী বিভিন্ন ধরনের অস্ত্র। তারা আস্তে আস্তে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। এরিন কি করবে কি না করবে ভাবতে পারছে না। সে তাড়াতাড়ি আশেপাশে সমস্ত কিছুকে থেমে যাওয়ার আদেশ দিতেই সবকিছু থেমে গেল। এরিন তো বিশ্বাসই করতে পারছে না যে সে গ্র্যাভিটি পাওয়ার কন্ট্রোল করে ফেলেছে। এবার সে গ্র্যাভিটি পাওয়ার কন্ট্রোল করে আশেপাশে সকল কিছু কন্ট্রোল করে নিল। এবার সে হাতের ইশারায় ডার্কদের দুই পক্ষে বিভক্ত করে দিল এবং তাদের একে অপরের দিকে যুদ্ধ করার জন্য এলিয়ে দিল। এদিকে কেউ কারো ইচ্ছা মতো নড়াচড়া করতে পারছে না। সবাই তাদের অনিচ্ছা সত্ত্বেও নিজেরা নিজেদের মধ্যে যুদ্ধ করে যাচ্ছে। এতে প্রায় অর্ধেক এরও বেশি সৈন্য মারা গেল। এবার সে গ্র্যাভিটি পাওয়ার কন্ট্রোল করে উপরের দিকে ইশারা করতেই তারা উপরের দিকে উঠে গেল। হঠাৎই গ্র্যাভিটি পাওয়ার সবকিছু ক্যান্সেল করে দিতেই আবার সবাই নিচে পড়ে গেল। এতে অনেকে আহত এবং নিহত হয়েছে। এবার আস্তে আস্তে সকল ড্রাগরা দৃশ্যমান হয়ে গেল। এবারে এরিন যখনই আহত সৈনিকদের কিছু বলতে যাবে ঠিক তখনই আহত সৈন্যদের মাঝে অনেকেই আস্তে আস্তে হিল হয়ে যেতে থাকলো। আরে এসব কি হচ্ছে? তারা নিজে নিজে হিল হচ্ছে কি করে? আস্তে আস্তে সকলেই হিল হয়ে তাদের আগের জায়গায় দাঁড়িয়ে পড়ল। এবার আস্তে আস্তে তাদের সামনের দিকে একটি লোক দৃশ্যমান হতে থাকলো। যখন সম্পূর্ণ রূপে দৃশ্যমান হলো তখন তো তারা অবাক। আরে এটা তো সেই সকালে ডেভিড। তো কি খবর তোমাদের? এসে গেলে? আমি জানতাম তোমরা আজ এখানে আসবে, তাই তো তোমাদের জন্য আগে থেকেই এমন প্রস্তুতি করে রেখেছিলাম। আমাদের পূর্ব বলেছিল কেউ একজন এখানে আসবে। দেখুন, আমরা আপনাদের সাথে যুদ্ধ করতে চাই না। আমি শুধু আমার হিয়ানাকে ফেরত পেতে চাই, তাহলেই হবে। কি একদিনে এত ভালোবাসা কোথা থেকে আসলো হঠাৎ করে? আর তোমরা বললেই হিয়ানাকে দিয়ে দেব নাকি? তোমাদের জন্য এত আপ্যায়ন প্রস্তুত করে রেখেছি। আপ্যায়নগুলো গ্রহণ করা, তারপরে না হয় তোমাদের প্রাপ্য জিনিস তোমরা পেয়ে যাবে। দেখুন, আমরা অযথা আপনাদের সাথে যুদ্ধ করতে চাই না। তাছাড়া আপনারা অনেক শক্তিশালী, তাই দয়া করে যদি আমাকে হিয়ানাকে দিয়ে দিতেন তাহলে ভালো হতো। হিনায়াকে ফেরত নিতে হলে তোমাদের সামনে শুধুমাত্র একটাই রাস্তা খোলা আছে, সেটা হলো আমাদের সাথে যুদ্ধ জয়ী হওয়া। আর এটা কোনোদিনও তোমাদের পক্ষে সম্ভব হবে না। তাই অযথা প্রচেষ্টা না করে তোমরা তোমাদের জায়গা মতো চলে যাও। এটাই তোমাদের শেষ সুযোগ, পরে আর তোমরা কোনো সুযোগ পাবে না। তাহলে আর কি করার, চলুন তাহলে যুদ্ধ শুরু করা যাক। অযথা সময় নষ্ট করতে চাই না। আজকে হয় জিতবো, না হলে মরে যাব। তারপর ডেভিড তাদের সৈন্যদেরকে এরিনদের দিকে আক্রমণ করার জন্য আদেশ প্রদান করতেই তারা দৌড়ে এরিনদের কাছে চলে আসতে থাকলো। এদিকে এরিন বিপরীত দিকে শত্রুদের আগমন অনেকটা ভীত হয়ে গেছে, তাই নিজের জীবন বাঁচাতে তাড়াতাড়ি ফায়ার কিংয়ের রূপ নিল। এবার শত্রুরা তার দিকে আক্রমণ করতে আসলেই সে তার দুই হাত সামনে রেখে অনেকগুলো লাভার বল বানাতে থাকলো এবং মুহূর্তের মাঝে সেগুলো সৈন্যদের দিকে ছুঁড়ে ফেলতে লাগলো। কিন্তু অবিশ্বাস্যভাবে সেগুলো শত্রুদের তেমন কোনো ক্ষতি করছে না। তবে ডেভিলদের শরীরে লাগার সাথে সাথেই তারা অনেকটা আঘাতপ্রাপ্ত হয়ে মারা যাচ্ছে, কিন্তু ডার্কদের বেলায় তেমন কোনো ক্ষতি হচ্ছে না। তার সবগুলো ফায়ার বল খুব সহজেই এড়িয়ে যেতে পারছে তারা। মাঝে মধ্যে যাদের শরীরে লাগছে তাদের শরীরে এপার ওপার হয়ে বাইর হয়ে যাচ্ছে, কিন্তু তাদের শরীরে তেমন কোনো ক্ষতিই হচ্ছে না। ডাকরা এরিনকে খুব সহজভাবে আক্রমণ করতে পারছে। অপরদিকে নিসা একটি ড্রাগন রূপ নিয়ে আশেপাশে সকল ডেভিলদের আক্রমণ করতে তাদের মাথা শরীর থেকে আলাদা করে দিচ্ছে। তবে অবিশ্বাস্যভাবে তাদের শরীর থেকে বাইর হওয়া প্রত্যেক রক্তের মাটিতে পড়ার সাথে সাথেই একটিকে ভিন্ন ধরনের প্রাণী রূপ নিচ্ছে। দেখতে প্রাণীগুলো অনেকটা ভয়ানক, সেগুলোর আকার আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে আর প্রচণ্ড ভয়ানক রূপ ধারণ করেছে। এদিকে সবারই একই অবস্থা, তারা সবাই ডেভিলদেরকে আক্রমণ করছে, কিন্তু তাদের শরীরের প্রত্যেকটা ফোঁটা এক থেকেই বিভিন্ন ধরনের প্রাণীগুলো সৃষ্টি হচ্ছে, যাতে করে তারা সবাই অনেকটা অবাক, সাথে অনেকটা ভয়ও পেয়ে গেছে। এখন তারা কি করবে কি না করবে কিছুই বুঝতে পারছে না। তবুও তারা ডেভিলদেরকে সামনে রাখার জন্য তাদের উপর আক্রমণ করে যাচ্ছে। তবে তাদের মরার সঙ্গে সঙ্গে প্রতিনিয়ত অনেকগুলো অদ্ভুত প্রাণী বেড়ে হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই সমগ্র ডেভিলগুলো মারা গেল, কিন্তু তারা যখন সামনে তাকালো তখন তো তারা অবাক, এর চরম সীমায় পৌঁছে গেল। সমগ্র যুদ্ধের মাঠে অদ্ভুত প্রাণী দ্বারা প্রায় ভর্তি হয়ে আছে। সমগ্র যুদ্ধ স্থানে যেন তাদের সংখ্যার কারণে দাঁড়িয়ে থাকা দায় হয়ে গেছে।
এইদিকে তাদের সবাইকে প্রাণীগুলো ঘিরে রয়েছে, আর অপরদিকে এরিন ডেভিলদেরকে মারতে পারলেও ডার্কদের কোনো মতেই কোনোভাবে আঘাত করতে পারছে না। এবার ডার্করা সবাই মিলে এরিনের উপর আক্রমণ করতেই এরিন অনেকটা ছিটকে গিয়ে পড়ল। এবার এরিনের তো রাগ উঠে গেছে, সে হাত মুঠো করে দাঁত কিরমির করে তাদের দিকে দিকে তাকালো। এদিকে সমগ্র যুদ্ধস্থান যেন আস্তে আস্তে কাঁপা শুরু করছে। মাটির ভিতর থেকে এক ধরনের লাল তরল বাইর হয়, এরিনের শরীরের ভিতর ঢুকে গেল এবং কিছুক্ষণের মধ্যেই এরিনের হাতে একটা তলোয়ার দৃশ্যমান হলো, যেটার এক পাশ থেকে রক্ত আর অপর পাশ থেকে লাভা বাইর হতে থাকলো। এরিনের এই তলোয়ারটা আসার সাথে সাথে তারা রূপ পাল্টে গিয়ে আরো ভয়ানক অগ্নি মানবের রূপ নিল, যেটা দেখে অনেকেই ভয়ভীত হয়ে গেছে। তার শরীরের চারপাশ থেকে লাভা বাইর হতে থাকলো। যেখানে লাভার একটা ফোঁটা পড়ছে সেখানে আগুন ধরে যাচ্ছে। এবার এরিন তার ডান হাতটা উপরে তুলতেই তার তলোয়ারের মাঝখান থেকে আস্তে আস্তে অনেক ধরনের লাভা ও ব্লাড বাইর হতে থাকলো। এরিন ইশারা করতেই সেগুলো তলোয়ার রূপ নিয়ে শত্রুদের দিকে যেতে লাগলো। মুহূর্তের মাঝে তলোয়ারগুলোর সংখ্যা অনেক গুণ বেড়ে গেল। তলোয়ারগুলো ডার্কদের শরীরের ভিতর ঢুকতেই তলোয়ারগুলো তাদের শরীরকে শোষণ করে নিচ্ছে। মুহূর্তের মধ্যে সমগ্র ডার্কদের ঘায়েল করে নিল। এবার অদ্ভুত প্রাণীদের দিকে তলোয়ারগুলো যেতে লাগলো। তলোয়ারগুলো যখনই প্রাণীগুলোর শরীরের ভিতর ঢুকে গেল, ঠিক তখনই প্রাণীদের গগন কাঁপানো চিৎকার শুরু হয়ে গেল। তলোয়ারগুলো তাদের শরীরের রক্তগুলো শোষণ করে ফেলে। তারপর আস্তে আস্তে প্রাণীগুলোর শরীর সম্পূর্ণ পুড়ে গিয়ে লাভার রূপ নিল। তলোয়ারগুলোর ভিতর গায়েব হয়ে গেল। এবার তলোয়ারগুলো এরিনের তলোয়ারের ভিতর ঢুকে গায়েব হয়ে গেল। এদিকে ডেভিড এই কাহিনীটা দেখে অনেকটা অবাক হয়ে গেছে। না, এটা হতে পারে না, এটা আমাদের পূর্ব দেওয়া উপহার। তিনি বলেছিল আমাদের সৈনিকদের প্রতি রক্তের ফোঁটা থেকে অনেক শক্তিশালী প্রাণীর সৃষ্টি হবে, যেগুলোকে ধ্বংস করা কারোর সাধ্য হবে না। তাহলে তুই সব করলি কিভাবে? এদিকে এরিন হাসতে শুরু করলো। এরিনের সাথে সাথে নিসা, সাইফ, এলিসা ও তারা বন্ধুরা হাসতে শুরু করলো। কি হলো, তোরা হাসতেছ কেন? মরার শখ হয়েছে নাকি? কিছু না, শুধু তোর পিছনে তাকিয়ে দেখ কি অবস্থা হয়েছে তোর সেই প্রাণীদের। ডেভিড পিছনে তাকিয়ে দেখে একটা প্রাণীও চিহ্ন নাই, সব গায়েব। এবার আর ডেভিড নিজেকে সামলে রাখতে পারল না। সে দৌড়ে এরিনের দিকে এগিয়ে আসতেই এরিন তার তলোয়ার দিয়ে এক কোপে ডেভিডের মাথা আলাদা করে দেয়। মুহূর্তের মাঝে ডেভিডের সম্পূর্ণ শরীরটাই এরিনের তলোয়ারের ভিতর ঢুকে গায়েব হয়ে গেল। হঠাৎ এই হিয়ানা তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। এটা দেখে তারা সকলেই অনেকটা অবাক হয়ে গেল। কি হলো হিয়ানা, তোমাকে ছেড়ে দিল যে? এমনি এরিন, হঠাৎ আমি মুক্ত হয়ে গেলাম, তাই এখানে চলে আসলাম। আর এখানে কি হয়েছে? তেমন কিছু না, চলো যাওয়া যাক তাহলে। চলো তাহলে যাওয়া যাক। আর কিছু বলতে পারলো না হিয়ানা, সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়তে লাগলো। এরিন সাধারণ রূপ নিয়ে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলো। কি হয়েছে হিয়ানা তোমার? আর এইভাবে তুমি মাটিতে লুটিয়ে পড়তে লাগলি কেন? হঠাৎই এরিন এর পেটের ভিতরে কি জানি ঢুকে গেল। এরিন হিয়ানার দিকে তাকিয়ে দেখলো যে হিয়ানা শয়তানি হাসি হাসতেছে। এরিন নিচের দিকে তাকিয়ে দেখলো যে তার পেটের ভিতরে একটা বিষাক্ত ছুরি ঢুকিয়ে দিয়েছে হিয়ানা। এই জায়গায় আঘাত করেছে, সেখান থেকে চারিদিকে আস্তে আস্তে কালো হয়ে যেতে থাকলো। এরিন আর কিছু বলতে পারলো না, সে সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়লো। আর এটা কি করলে হিয়ানা? এরিন তো তোমাকে অনেক ভালোবাসতো, আর তুমিও তো এরিনকে অনেক ভালোবাসতে, তাহলে তুমি এরিনকে মারলে কেন? সে আমাকে আগের জন্মে মেরেছিল তাই। তাছাড়া তোমরা ছিলে এরিনের পার্টনার, তোমাকেও মারার চেষ্টা করেছিলাম, কিন্তু ভাগ্যক্রমে বেঁচে গেলে। একবার সাইফকে বিষাক্ত ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলতে চেয়েছিলাম, আর একবার নিঝাকে লাভা নদীতে ধাক্কা দিয়ে মেরে ফেলতে চেয়েছিলাম, কিন্তু আমি আর সফল হতে পারিনি, কিন্তু এখন হলাম। হিয়ানা নিঝা আর সাইফের দিকে তাকিয়ে দেখে যে তারা এখনো অক্ষত অবস্থায় আছে। কি হলো, তোমাদের শরীরে কি কোনো বিষাক্ত প্রভাব পড়েছে না? হঠাৎ পিছন থেকে একটি হাসির শব্দ শোনা যাচ্ছে। তারা পিছনে তাকিয়ে দেখলো যে জাকির একটু দূরে দাঁড়িয়ে শয়তানি ভাবে হাসতেছে। হিয়ানা ওরফে নীলা, তুমি তো আমার কাজটাকে আরো সহজভাবে করে দিলে। যাই হোক, তুমি এরিনাকে মেরে অনেকটা সহজ করে দিলে। এর জন্য তোমাদেরকে সহজ মৃত্যু প্রদান করব। এসব তোমার কাজ? তার মানে তুমি আমাকে মারছিলে, আর আমি মনে করেছিলাম এরিন আমাকে মারছিল। আজ তো তোকে ছাড়বো না, এটা বলেই সে দৌড়ে জাকিরের দিকে আক্রমণ করতে গেলেই জাকির একটা ফু দিতেই দূরে গিয়ে ছিটকে পড়ল। এবার জাকির আস্তে আস্তে এগিয়ে গিয়ে যখন হিয়ানাকে আক্রমণ করতে যাবে, ঠিক তখনই নিঝার বন্ধুরা বসে জাকিরকে বাধা দিল।
জাকির একটা মুচকি হাসি দিয়ে আর পার্টনারকে ডাক দিল। সাথে সাথে তার পার্টনার সেইখানে উপস্থিত হলো। দেখতে অনেকটা আগের থেকে ভয়ানক হয়ে গেছে এবং শক্তিতে আকারের দিকে অনেক বৃদ্ধি পেয়েছে। যাও তুমি এদেরকে দেখো, আর আমি এদিকে দেখছি কি করা যায় এদের। তার পার্টনারকে উদ্দেশ্য করে। এদিকে নিশাদের নতুন ভার্সিটিটা আস্তে আস্তে ভাঙা শুরু করলো। ভিতরে যত ছাত্রছাত্রী শিক্ষকরা ছিল সবাই দূরে গিয়ে দাঁড়িয়ে ভার্সিটির ভাঙা তামাশা দেখছে। আস্তে আস্তে সম্পূর্ণ ভার্সিটিটা ভেঙে একটা কালো ধরনের পাথরের তৈরি হলো, যেটা এরিন ছোটবেলায় ব্ল্যাক বিস্ট গডকে মারার পরে এই শোষণকারী পাথরটা পেয়েছিল। হঠাৎই পাথরটা আস্তে আস্তে যুদ্ধের ময়দানের দিকে যেতে লাগলো। এদিকে পাথরটা এরিনের কাছে আসতেই পাথরটা এরিনের বুকের ভিতর ঢুকে গেল। সাথে সাথে এরিন জোরে একটা শ্বাস নিয়ে উঠে বসে গেল। অপরদিকে তাকিয়ে দেখলো যে জাকির হিয়ানাকে আক্রমণ করার জন্য তার দিকে এগিয়ে যাচ্ছে। সে আর নিজেকে ধরে রাখতে পারলো না। সে তাড়াতাড়ি দৌড়ে গিয়ে জাকিরকে জোরে লাথি মারলো। এতে করে অনেকটা দূরে গিয়ে ছিটকে পড়লো। এদিকে জাকিরের পার্টনারের সাথে তার কোনো মতেই পারছে না। নিজারের বন্ধুরা আর এলিসা ভয়ে একপাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ জাকিরের পার্টনার এসে সাইব ও নিজাকে গিলে ফেলে। এবার এলিসা তো কান্না করার উপক্রম। তার চোখের সামনে এমন ঘটনা ঘটবে তা কল্পনাও করতে পারেনি। হঠাৎই পার্টনারটা কেমন যেন করা শুরু করলো, ছটফট করা শুরু করেছে। তারপর সে মাটিতে এলিয়ে পড়ে গেল। হঠাৎ উপরের দিকে তাকিয়ে একটা হুঙ্কার দিতেই সাইফ আর নিজহাত জাকিরের পার্টনারের মুখ থেকে বাইর হয়ে দূরে গিয়ে ছিটকে পড়লো। এতে করে সকলেই অবাক হয়ে গেছে। এবার সাইফ ও নিজহার শরীরের মাংসগুলো আস্তে আস্তে আলাদা হয়ে যাচ্ছে। কিছুক্ষণের মাঝে দুজনের সম্পূর্ণ শরীরের মাংস আলাদা হয়ে এক জায়গায় জড়ো হয়। এইদিকে মাংসগুলো আলাদা হওয়ার পরে এবার শরীরের হাড়গুলো আস্তে আস্তে সাদা ধোঁয়ার রূপ নিয়ে এক জায়গায় জড়ো হলো। এবার জড়ো হওয়ার ধোঁয়াগুলো একটা মানব শরীরের হাড়ের অনুরূপ নিল। এদিকে দুজনেই শরীরের জড়ো হওয়া মাংসপিণ্ডগুলো হাড়ের দিকে আসতে লাগলো। এবার মাংসগুলো হাড়ের সাথে সুন্দর হয়ে সংযুক্ত হয়ে একটা সুন্দর মানবদের রূপ নিল। এই মানব রূপ দেখে তো তারা সবাই অবাক, কেননা এই রূপটা একদিকে দেখলে এরিন, অপর দিকে দিয়ে দেখলে নিজহা, সামনাসামনি দেখলে এক অন্য রূপের মানুষ এর মতো। তবে সাইব ও নিজারের চিন্তা শক্তি এক হয়ে গেছে। এখন থেকে তার নাম স্টিকি। এবার স্টিকি একটা ফায়ার ড্রাগনের রূপ নিয়ে জাকিরের পার্টনারকে এক কামড়েই মাথা থেকে আলাদা করে ফেলে। তারপর তার সমস্ত শরীরে এক সময় খেয়ে ফেলে। এবার আপনাদের বলি, সেদিন এলিসা কেন নিজাকে চুমু দিয়েছিল। সেদিন যখন সে প্রথমবারের মতো নিজাকে দেখেছিল তখন তার কাছে মনে হয়েছিল এটা সাইফ। দেখতে সাইফ আর নিজা কিছুটা একই রকম লাগতো, তাই সে সবসময় নিজার দিকে তাকিয়ে থাকতো। আর প্রকৃতির কারণে এরিনের বদলি স্টিকি এরকম ভোগান্তি হয়েছে। মূলত এগুলো এরিনের সাথে হবার কথা ছিল, কিন্তু এরিন যদি এমন হতো তাহলে প্রকৃতির বিপর্যয় হতো, আশা করি বুঝতে পেরেছেন। অপরদিকে এরিন গিয়ে তাড়াতাড়ি হিয়ানাকে ধরে দাঁড় করাতেই আবার জাকির এসে এরিনকে জোরে ধাক্কা দেয়। এরিন গিয়ে অনেকটা দূরে গিয়ে ছিটকে পড়লো। এবার এরিন আর নিজের রাগটা সামলে রাখতে পারলো না। সে দৌড়ে গিয়ে জাকিরকে পা ধরে জোরে আছাড় মারতে থাকলো, কিন্তু হঠাৎই জাকির হাসা শুরু করে দেয়। এরিন বিষয়টা বোঝার জন্য তার হাতের দিকে তাকাতেই দেখে সেখানে জাকির নেই। এরিন এদিক সেদিক তাকিয়ে বোঝার চেষ্টা করতেছে জাকির কোথায় আছে, কিন্তু কোথাও সে জাকিরের এটা বুঝতে পারছে না। আমি এখানে এরিন। এটা বলেই তার পিঠ বরাবর তলোয়ার দিয়ে একটা আঘাত করলো। এরিন এবার সে পিছনে তাকাতে দেখলো সেখানে কিছুই নেই। এবার সে গ্র্যাভিটি কন্ট্রোল করতেই জাকির আস্তে আস্তে দৃশ্যমান হয়, কিন্তু তার দিকে তাকাতেই এরিনের যেন হুঁশ উড়ে যাওয়ার উপক্রম, কারণ জাকির একটা ভয়ানক রূপ নিয়ে আছে। ময়ূরের চারিদিকে অনেক কাটা, মুখটা সম্পূর্ণ থেতলে আছে। এবার জাকির একটা তলোয়ার বাহির করলো, যেটা থেকে কালো ধোঁয়া বাইর হচ্ছে। শুরু হলো তলোয়ার যুদ্ধ। তবে জাকিরের তলোয়ারটা এরিনের তলোয়ারে লাগালে তলোয়ার অনেকটা গায়েব হয়ে যায়, কিন্তু পরক্ষণে আবার গায়েব হওয়া জায়গাটা পূরণ হয়ে যায়। এরিন ব্যাপারটা বুঝতে পেরে জাকিরকে একটা ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। এরিন আর দ্বিতীয় কোনো সুযোগ প্রদান না করে তাড়াতাড়ি দৌড়ে গিয়ে জাকিরের তলোয়ারের সাথে তার তলোয়ারটা লাগিয়ে ধরে রাখে। আস্তে আস্তে জাকিরের তলোয়ার সবটা এরিনের তলোয়ার ভিতর গিয়ে গায়েব হয়ে যায়। না, এ হতে পারে না। এই তলোয়ারের জন্য আমি এত কিছু করলাম, আর এটা এত সহজে নষ্ট হতে পারে না। এটা পেতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। কি করেছিলেন আপনি? আজ থেকে প্রায় 43 বছর আগে ডার্কিং মারা যাওয়ার পর আমি ভ্যাম্পায়ার রূপ নিয়ে ডার্কিংয়ের সম্পূর্ণ শরীরটাকে শোষণ করে ফেলি। সেখান থেকে আমি ডার্কিং এর সম্পূর্ণ শক্তি পাই, আর একটা স্টোন পাই যেটা আমার বাম হাতে ঢোকে যায়। তারপর আমি হাত মুঠো করতেই আমার হাতে একটা কালো রঙের তরল দৃশ্যমান হয়, কিন্তু এটাকে আমি ব্যবহার করতে পারছিলাম না। তাই আমি লুসিফারের কাছ থেকে এই তলোয়ার ব্যবহার করার জন্য কিছুদিন আগে আমিও অনুমতি পেয়েছি।
তবে আমি ওই জায়গা থেকে এরিনের কালো রঙের উদ্ধার করতে পারিনি। পরে এক সময় আমি শুনি যে ওই পাথরটা ভার্সিটির প্রিন্সিপাল উদ্ধার করে এবং নতুন করে ওই পাথর দিয়ে একটা ভার্সিটি তৈরি করে। ও আচ্ছা, আপনাকে এবারের মতো মাফ করে দিলাম জান। তুই মাফ করে দিলে কি আমি মাফ করে দিব নাকি? স্বয়ং লুসিফার কাউকে মাফ করবে না। এটা বলেই এরিনের দিকে এগিয়ে আসতে এরিন লুসিফারের মতো তার বুকের সাথে লাগিয়ে দেয়। তারপর লুসিফার শক্তিগুলো সহকারে জাকরির সম্পূর্ণ শরীরের এরিন শোষণ করে নেয় শোষণকারী পাথরের সাহায্যে। শয়তান কোনোদিন ভালো হয় না। আজ থেকে দুনিয়াতে আর কোনো শয়তানের অস্তিত্ব থাকবে না। স্বয়ং শয়তান যখন আমার কাছে বন্দী আছে, চাইলেও সে বাহির হতে পারবে না। এইদিকে স্টিকি একটা সাদা পাখির রূপ নিয়ে এরিনের কাঁধে গিয়ে বসলো। বুঝতেই তো পারছেন এখানে স্টিকি কোথা থেকে আসলো। আরে এটা কি? এটা হলো তোমার পার্টনার স্টিক। তাই নাকি? আমি তো দেখছি তুমি সাইড ও নিনজার সংমিশ্রণে তৈরি হয়েছ। চলো মানুষের রূপে আসো। তারপর স্টিকি মানুষের রূপ আসতেই এলিসা এসে দৌড়ে তাকে জড়িয়ে ধরে আর হিয়ানার এরিনকে জড়িয়ে ধরে। হয়েছে, ছাড়ো এবার, কিছু বলতে হবে না। না ছাড়বো না, এভাবেই বলো। ওকে, তাহলে আপনারা শুনেন। আজ থেকে দুইজন ডার্ক কিংডম দেখাশোনা করবেন আর বাকি দুইজন ডেভিল রাজ্য দেখাশোনা করবেন। কেউ যদি বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে সবাইকে জেলখানায় আটকে রাখবেন। আর আমি অ্যাঞ্জেল রাজ্য দেখাশোনা করব। স্টিকি, তুমি নিনজা রাজ্য দেখাশোনা করবে। এখন বলুন, সবাই খুশি তো? খুশি মানে অনেক খুশি। চলো যান, আমরা চলে যাই। আজ আমরা বিয়ে করব আর রাতের জন্য প্রস্তুত হও। হিয়ানা আর এলিসা লজ্জায় লাল হয়ে তাদের হবু বরের বুকে মাথা লুকালো।